ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছিলাম। আমি আমার পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিছুতেই বোঝেনি। তারা চেয়েছিল টাকাওয়ালা ছেলে। টাকাওয়ালা ছেলের বয়স যদি 40 হয় তাও আমার ফ্যামিলির কোনো সমস্যাই ছিল না, তাই আমি কারোর কথা শুনিনি। তাই আমি আমার হাজবেন্ডের সাথে চলে গিয়ে বিয়ে করে নিই। আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি, আমার পরিবারের লোক কিংবা আমার হাজবেন্ডের পরিবারের লোক। আমার হাজবেন্ড একটা ছোট কোম্পানিতে চাকরি করতো, বেতন ছিল মাত্র 15,000 টাকা, আর সেটা দিয়ে আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছিলাম। বাসা ভাড়া নেওয়ার সময় অগ্রিম 2 মাসের ভাড়া দিতে হয়েছিল। তারপর সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমাদের নগদ কিছু টাকা ছিল, সেটা শেষ হয়ে যায়। আর 1 বছর পরে আমার হাজবেন্ডের সেই চাকরিটাও চলে গিয়েছিল। তখন কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঘরে কোনো খাবারও ছিল না সেদিন, তাই বাধ্য হয়ে মাকে ফোন দিয়েছিলাম। বলেছিলাম, মা কিছু টাকা ধার দাও, টাকাটা আমি শোধ করে দিব। কিন্তু আমার মা সেদিন আমাকে টাকা ধার দেয়নি। এই সময় আমার হাজবেন্ড লজ্জায় আমার সামনেও আসতে পারছিল না। আমার খুব খারাপ লেগেছিল বিষয়টা, তাই বাধ্য হয়ে আমি আমার মাকে আবারও ফোন দেই। ফোন দিয়ে মাকে সবকিছু খুলে বললাম যে, দেখো মা, আমরা 2 দিন হলো না খেয়ে আছি, তুমি কিছু টাকা আমাকে ধার দাও, আমি তোমাকে সত্যি শোধ করে দিব। কিন্তু আমার মা সবকিছু শোনার পরও আমাকে বলেছিল, তোরাই তো না খেয়ে আছিস, তারপরে টাকা ধার নিলে আবার কিভাবে শোধ করবি, আমি টাকা দিতে পারবো না, বলেই ফোনটা কেটে দিয়েছিল। মা ফোনটা কেটে দেওয়ার আগে আমাকে বলেছিল, আর তুই আমাকে ফোন দিবি না, তোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। ফোনটা রাখার পরে আমি অনেক কান্না করেছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। তখন আমার হাজবেন্ড আমাকে অনেক বুঝিয়েছিল যে, তুমি ধৈর্য ধরো, আল্লাহ একদিন আমাদের সবকিছু ঠিক করে দিবে। এদিন কোনো উপায় না পেয়ে আমার হাজবেন্ড বাড়িওয়ালার একটা রিক্সা ভাড়া নেয়, আর সেটাই ভাড়া খাটাতে থাকে। সারাদিন রিক্সা চালিয়ে যে টাকাটা পেয়েছিল সেটা দিয়ে বাজার করে নিয়ে আসে। রাত্রে যখন ভাত খেতে বসেছিল তার হাতে দেখলাম একদম ফোস্কা পড়ে গিয়েছে। এটা দেখার পর সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল। ঈদের দিন হঠাৎ আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে। ঈদের মধ্যে সেজন্য আমাদের কাছে কোনো টাকাই ছিল না। আমরা সারাদিন না খেয়ে ঈদ পালন করি। এটা ছিল আমাদের দুজনের প্রথম ঈদ। সারাদিন না খেয়ে থাকার পরে রাত্রে আমার হাজবেন্ড রিক্সাটা নিয়ে বের হলো, কোনো উপায় ছিল না তার কাছে। ঈদের সারাটা দিন সে রিক্সা চালিয়েছে। তারপর চাল ডাল আর 2টো ডিম কিনে নিয়ে এসে আমার হাতে দেয়। তার সাথে কিছু টাকাও আমাকে দিয়েছিল, আর বলেছিল, তুমি আজ থেকে পড়াশোনা শুরু করো। আমি তাকে না করে দিয়েছিলাম যে আমি আর পড়াশোনা করতে চাইনি, কিন্তু সে অনেক জোরাজুরি করে। এক সময় আমিও পড়াশোনা করতে রাজি হয়ে যাই। আমার হাজবেন্ড সারাদিন রিক্সা চালাতো। এভাবেই সারাদিন রিক্সা চালিয়ে কিছু টাকা জোগাড় করে একটা রিক্সা কিনলো। সারাদিন সে কাঁচামালের ব্যবসা করতো আর রাত্রে রিক্সা চালাতো। এভাবে বেশ কিছু টাকা জোগাড় করে আমার হাজবেন্ড। কিন্তু ওই যে কপাল খারাপ হলে যা হয় আর কি, যার কাছে রিক্সাটা ভাড়া দিয়েছিল সে সেই রিক্সাটা নিয়ে পালিয়ে গিয়েছিল। এরই মাঝে হঠাৎ একদিন আমার আম্মু ফোন দিয়ে বলল আমার বোন আসবে আমাদেরকে দাওয়াত দিতে। তখন আমার হাজবেন্ড বলল, বোন আসলে কোথায় বসতে দিবে, আমাদের তো বসারও জায়গা নেই। তাই আমি আমার বোনকে ফোন করে বললাম, আসতে হবে না, আমরাই চলে যাব। বোনের বাড়িতে আমাদের যেরকম পোশাক ছিল সেটা পরেই আমরা দাওয়াত খেতে চলে গিয়েছিলাম। কিন্তু আমাদেরকে দেখে অনেকে অনেক কথা বলছে, এবং কি মা আমাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বলল, তোর কি আর কোনো পোশাক ছিল না? এবং কি আমাকে বলল, তুইও সংসার থেকে চলে আয়, তোকে এখনো আমরা দেখে শুনে ভালো বিয়ে দিব। এগুলো আমি আর সহ্য করতে না পেরে সেদিন সেই দাওয়াতের অনুষ্ঠান থেকে আমি আমার হাজবেন্ডকে নিয়ে চলে আসি। সেদিন বাসায় যাওয়ার পর আমার হাজবেন্ড আমাকে বলেছিল, তুমি চাইলে এখনো চলে যেতে পারো। তারপর আমি তাকে বলেছিলাম এ ধরনের কথা যেন আর কখনোই না বলে। তবে এখন আমি প্রাইমারি টিচার আর আমার হাজবেন্ড একটা কলেজের প্রভাষক। এখন আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কোনোটারই অভাব নেই, আর আমার হাজবেন্ডও আমাকে অনেক ভালোবাসে। এখন আমার বাবা মা ভাই বোন সবাই আমার সাথে সম্পর্ক রেখেছে, এবং কি তারা আমাদের বাসায় বেড়াতেও আসে। কিন্তু কেন জানি তাদের সাথে আমার কথা বলতে একদমই ভালো লাগে না। একটা আপুর জীবনের এই ঘটনাটা শুনে আমার অতীত জীবনের কিছু কথা মনে পড়ে গেল, তাই আজকের এই গল্পটা শেয়ার করলাম। সত্যি পৃথিবীতে টাকা ছাড়া কেউ মূল্যায়ন করে না। টাকা থাকলে আপনার বাবা মা ভাই বোন সবাই আপনাকে কদর করবে, ভালোবাসবে, আর টাকা না থাকলে কেউ মূল্যায়ন করবে না।